নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। আপনারা জানেন আমাদের এই ছোট্ট চ্যানেলের যার উদ্যোগ আমি নিয়েছি, তাতে আমরা এমন বিষয়গুলো তুলে ধরি এবং আলোচনা করি যেগুলো সাধারণত মেনস্ট্রিম মিডিয়ায় আসে না, কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, যে কারণে আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় চ্যানেলটি দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আমি আমার দর্শক বন্ধুদের আরও একবার অনুরোধ করব, আপনারা যারা প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক এবং কমেন্ট করুন। না হলে একদম সত্য সাংবাদিকতার ভিত্তিতে যে খবর এবং বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, মূলত বিশ্লেষণ বলা চলে, সেটা করা আমার পক্ষে সম্ভব হবে না, ক্রমশই কঠিন হয়ে দাঁড়াবে। আজকে এমন একটা অবস্থা কথা তুলে ধরব যেটা খুবই প্রাসঙ্গিক। 2012 সালে বিবেক অগ্নিহোত্রী একটা সিনেমা এসেছিল যার নাম হচ্ছে হেড স্টোরি। বিবেক অগ্নিহোত্রী কাশ্মীর ফাইলসের, বেঙ্গল ফাইলসের বিবেক অগ্নিহোত্রী হেড স্টোরি বলে একটা সিনেমা করেছিলেন। তাতে পাউলি দাম ছিলেন অভিনেত্রী, এবং কিভাবে ঘৃণাকে কেন্দ্র করে তিনি ফাইনালি সমাজের ঊর্ধ্বতন মানুষের মুখোশ খুলে দিচ্ছেন এবং প্রতিশোধ নিচ্ছেন, এটাই ছিল মূলত ব্যাপার। ঘৃণা ছিল বিষয়ের মধ্যে। যাক, সেই 2012 সালের বিবেক অগ্নিহোত্রী আর 2025 সালের বিবেক অগ্নিহোত্রী আলাদা, আমাদের বিষয় সেটা নয়। আজকের ভারতে প্রতি মুহূর্তে আমরা যে ঘটনা দেখতে পাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গে যে ঘটনা দেখতে পাচ্ছি, তাতে এই ঘৃণা এবং ঘৃণাকে কেন্দ্র করে এক ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে। ভারতে তো হয়েইছে, সংলগ্ন উপমহাদেশের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও হয়েছে। এদেশে হিন্দু মুসলিম নির্বিশেষে ঘৃণার শিকার হচ্ছে, মারা যাচ্ছে, বাংলাদেশেও মারা যাচ্ছেন এবং বেশ কয়েকজন হিন্দু নিহত হয়েছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যার পার্সপেক্টিভটা একটু বড়, একটু মন দিয়ে ভিডিওটা শুনতে হবে। আসলে যেটা হয়েছে যে 2024 সালে বিজেপি যখন দেখলো যে তারা একক গরিষ্ঠতা পেল না এবং তাদের সংবিধান পরিবর্তন সহ হিন্দু রাষ্ট্র করা এবং ইত্যাদি বিষয়গুলো বাধাপ্রাপ্ত হওয়ার একটা জায়গায় থেকে গেল, বিরোধীরা যথেষ্ট পরিমাণে শক্তিশালী হলো এবং আদানি এবং আম্বানি এই দুটো কর্পোরেট সংস্থা, আরও একটা দুটো আছে যেরকম টাটার হাতে তারা বেশ কিছু আরো সংস্থা তুলে দিচ্ছে, অর্থাৎ এ ফিউ কর্পোরেটস তাদের ব্যাংকের বিপুল পরিমাণে টাকা, এলআইসি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বিপুল পরিমাণে টাকা দিয়ে সরকারি সম্পত্তি কিনিয়ে এবং সরকারি সম্পত্তি বা ব্যবসা তাদের হাতে তুলিয়ে দিয়ে এই যে একটা চক্র রচনা করা হলো, ক্রনি ক্যাপিটাল এবং তার সাথে একটা ফ্যাসিস্টিক যে সংযুক্তিকরণ, এটা একেবারে আমরা দেখেছিলাম 1930-35 সালের জার্মানিতে, এবং তখন জার্মানিতে একইভাবে ডিফেন্স প্রোডাকশন থেকে শুরু করে সমস্ত প্রোডাকশনের মালিকানা তাদের হাতে চলে গেছিল এবং ইহুদিদের প্রতি একটা ভয়ঙ্কর ঘৃণা, এবং সেই ঘৃণাকে কেন্দ্র করে হিটলার তার জনসমর্থন ক্রমেই বাড়িয়ে চলেন এবং বাড়াতে বাড়াতে এমন একটা অবস্থায় আসে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তৈরি হয়, জার্মানি ধ্বংস হয়, ইত্যাদি ঘটনা আপনারা সকলেই জানেন। মূল বিষয়ে এবারে আসি যে এই ঘৃণাকে কেন্দ্র করে এমন একটা অবস্থা তৈরি হয়েছে। দেখুন, ওই চাকমা ছাত্র অ্যাঞ্জেলা চাকমা, তাকে চিঙ্কি পিঙ্কি বলে যে উত্তরাখণ্ডে খুন করা হলো, অথচ তার বাবা একজন বিএসএফ এর কর্মী, বর্ডার পাহারা দিচ্ছেন। আবার বিহারে নওয়াদায় বাংলাদেশি বলে একজন বিহারিকে মেরে চোখ উপড়ে কান কেটে সে তাকে একেবারে লাঞ্ছিত করে মুসলিম বিহারি শেষ করে দেওয়া হলো। আপনারা দেখেছেন ছত্তিশগড়ের রামনারায়ণ বাঘেল হিন্দু, কেরালায় হিন্দুত্ববাদীরা তাকে হত্যা করলো বাংলাদেশি বলে, বাংলার মুর্শিদাবাদে জুয়েল রানা তাকে কিভাবে হত্যা করে, এবং তারপরে আবার ছত্তিশগড়ে এইভাবে বাঙালি নির্যাতন চলছে এবং বাঙালি নির্যাতন চলছে উড়িষ্যায় ভয়ঙ্করভাবে, প্রতিদিন সেখান থেকে মানুষ পালিয়ে আসছে। মহারাষ্ট্রে হচ্ছে, মহারাষ্ট্রে যে দুজনকে 7 মাস করে জেলে রাখা হয়েছিল তাদের পরিবারের পাশে অভিষেক দাঁড়িয়েছে। কিন্তু সামগ্রিকভাবে গোটা দেশের যে একটা অদ্ভুত ঘৃণার রাজনীতি তৈরি হয়েছে, সেই ঘৃণার রাজনীতির মধ্যে একটা নতুন সংযোজন কি ঘটেছে জানেন? আপনারা জানেন সকলে, সোনালী খাতুন
তিনি বাংলাদেশ থেকে কতবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, তারপর হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে ফিরে এসছেন, তার পরিবারের সবাই ফিরে আসতে পারেনি। ঠিক এইভাবে একদম টার্গেটেড ওয়েতে উড়িষ্যার মুসলিম পরিবার, তারা পশ্চিমবঙ্গের একসময় পশ্চিমবঙ্গে থেকেই গেছিল, নামখানার বাসিন্দা ছিল। সেই নামখানার বাসিন্দা উড়িষ্যায় যে পরিবারবর্গ নিয়ে গেছিল, তাদেরকে, সেই পরিবারের 14 জনকে গত 26শে ডিসেম্বর রাত্রিবেলা সীমানা পার করে ওই দেশে পাঠিয়ে দেওয়া হয় জব্বার শেখের পরিবার। এবং প্রথমে অ্যাটেম্প করা হয়েছিল 23 তারিখে। 14 জনের, তাদের পরিবারের সকলের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট সমস্ত কিছু আছে। উড়িষ্যা থেকে কার্যত হাইজ্যাক করে বাংলাদেশি বলে প্রথমে চেষ্টা করা হয় গেদে সীমান্ত দিয়ে, সেখানে হয়নি। পরবর্তীকালে তাকে একেবারে আপনার চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পার করে দেওয়া হয়েছে। এবং সেই ব্যাপারে আমি বিস্তারিত বলবো যে কিভাবে ঘটনাটি ঘটেছে। আমি শুধু বলতে চাই যে যাদেরকে এখানে একটি নিউজ, একটি সংস্থার পোর্টালে খবরটা প্রকাশিতও হয়েছে। অ্যাকর্ডিং টু রিলেটিভস দিস পারসুড ইনটু দ্য বাংলাদেশি, তাদের 4 জন বাচ্চা, 5 জন মহিলা এবং 5 জন পুরুষ মানুষ। কারা তারা? নাম ধরে ধরে আমি বলছি, আপনারা বুঝতেই পারবেন। আইডেন্টিফাইড: গুলশান বিবি 90 বছর, শেখ জব্বার তার বয়স 70 বছর, তার 4 পুত্র শেখ হাকিম, শেখ উকিল, শেখ রাজা 38, শেখ বান্টি। এই গ্রুপের মধ্যে 11 বছরের কন্যা আছে, শাকিলা খাতুন আছেন। 11 বছরের ছেলে আছে শেখ তুহিদ, 2 বছরের বাচ্চা আছে। আরও আছে কে? আকমল বিবি 65 বছর, শামসে বিবি 40 বছর, সাবেরা বিবি 35 বছর, মেহরানু বিবি 25 বছর। তাদের সবাইকে উড়িষ্যা থেকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ তারা নাকি বাংলাদেশের নাগরিক। অথচ এই পরিবার পশ্চিমবঙ্গ থেকে বহু বছর আগে, নিয়ার অ্যাবাউট 40-50 বছর, 90 বছরের তারা বাসিন্দা। এবং তারা, এই পরিবার নামখানাতেও রয়েছে তাদের পরিবারবর্গের লোক, উড়িষ্যাতে বসবাস করতেন এবং তাদের কোনো ট্রেস পাওয়া যায়নি, এখনো পর্যন্ত কোনো ট্রেস পাওয়া যায়নি। শুধু তাই নয়, এই খবরটা প্রথম আলোতে বাংলাদেশের বেরিয়েছে এবং প্রথম আলোতে তারা বলছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজিমুল হাসান, তিনি 6 নম্বর বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের তিনি ঘটনাটা কনফার্ম করেছেন। এবং তিনি যেটা বলেছেন, আমরা এই ব্যাপারে ভারত সরকারের সাথে আলোচনা করছি এবং শীঘ্রই আমরা তাদের পাঠিয়ে দেব। কিভাবে ঘটনাটা ঘটেছে? প্রথমে 23 তারিখে কুষ্টিয়া বর্ডার দিয়ে পার করানোর চেষ্টা করা হয়েছিল, তখন সেখানে একটা গন্ডগোল বাঁধে। ফাইনালি বিএসএফ এবং বিজিবি, তাদের মধ্যে একটা অল্টারকেশন হয়, পারেনি। তারপর ডেন্স 26শে ডিসেম্বর, আপনাদের মনে আছে, প্রচন্ড কুয়াশা পড়েছিল, সেই কুয়াশার মধ্যে দিয়ে রাত্রিবেলা তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত এদের কোনো ট্রেস নেই, তারা বাংলা স্পিকিং, তাদের সমস্ত কাগজপত্র ছিল, কাগজপত্র দেখিয়েছে। এবং মানবাধিকার সংগঠন একাধিক বলছে যে এটা গ্রস ভায়োলেশন। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে এ ব্যাপারে চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে, রাহুল গান্ধীকে চিঠি পর্যন্ত পাঠিয়েছেন শুভঙ্কর সরকার, এবং বলছেন যে অবিলম্বে যাতে এদের ব্যবস্থা করা হয়। বিষয়টি নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে সেন্ট্রাল মিনিস্ট্রির সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মল্লিকার্জুন খাড়গের কাছে বলা হয়েছে তিনি যাতে আবেদন করেন। আসলে এই ঘৃণার চাষটা এমন করে তৈরি করা হচ্ছে। দেখুন, উমর খালিদ এবং শারজিল ইমাম, তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো মামলা ট্রায়ালই শুরু হচ্ছে না। এবং আপনারা জানেন যে 5 জনকে সুপ্রিম কোর্ট ছেড়ে দিল, কিন্তু উমর খালিদ এবং শারজিল ইমাম, উমর খালিদ একজন পিএইচডি, দুজনেই জেএনইউ এর ছাত্র, তারা সিএ আন্দোলনে ছিল, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত সমস্ত কাগজ, ইনক্লুডিং টাইমস অফ ইন্ডিয়া, তার এডিটোরিয়াল, যে টাইমস অফ ইন্ডিয়া মোদি ভক্ত বলে পরিচিত, তারাও বলছে যে জাস্টিস অরবিন্দ কুমার আর জাস্টিস এনভি আঞ্জারিয়া, তারা যে জাজমেন্টটা দিয়েছেন, সেই জাজমেন্টটার মধ্যেই কিন্তু
পরিষ্কার বোঝা যাচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এটা কেন ঘটছে? কারণ হচ্ছে টার্গেটেড ওয়েতে। আপনাকে মাথায় রাখতে হবে, ভারতের যে মূল সংবিধানের যে ধাঁচা, তাতে সমস্ত ধর্মের মানুষদের সমান অধিকারের বিষয় আছে। কিন্তু বিজেপি এবং আরএসএস এর, বিজেপি মানে মোদী সার বিজেপি, এবং আরএসএস এর মূল উদ্দেশ্য হচ্ছে, আরএসএস 100 বছর চলছে এবং একাধিকবার মোহন ভাগবত বলেছেন যে হিন্দু রাষ্ট্র হয়তো কোনো বাধা নেই, তিনি নানা রকম কথা বলেন। আবার যখন প্রশ্ন করা হয় কথাটা ঘুরিয়ে দেন এবং মুসলিমদের হিন্দুর রাষ্ট্রের মধ্যেই থাকতে হবে, অর্থাৎ মুসলিমদের একেবারে সাইডলাইন করে দাও, তাদেরকে দারকিনার করে দাও এবং টার্গেটেড হয়ে তাদেরকে শত্রু বানাও। সেই শত্রু বানানোর টার্গেটের সবচেয়ে সব টার্গেট হচ্ছে যদি তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিতে পারো। আচ্ছা, আপনারা দেখুন, মুস্তাফিজুর রহমান বাংলাদেশি ক্রিকেটারকে শাহরুখ খান নিয়েছিল, বাদ দেওয়া হলো, কিন্তু আদানির ব্যবসা চলছে। আদানি নিয়মিত বাংলাদেশে পাওয়ার সাপ্লাই করছে, নিয়মিত অন্যান্য বিষয় যাচ্ছে, রিলায়েন্সের ওখানে গ্যাসের কারবারও চলছে, তা নিয়ে কিন্তু কারোর কোনো অসুবিধা হচ্ছে না। শুধু তাই নয়, আপনাদের সুদূর শারজাতে যে ক্রিকেট খেলা হয়েছে, সেখানে একটা টিম যার মূল স্পন্সর কিন্তু রিলায়েন্স, এবং তাতে একাধিক বাংলাদেশি প্লেয়ার কিন্তু খেলছে, তাতেও কোনো অসুবিধা নেই। আসলে মূল বিষয়টা এমনভাবে রচনা করা হচ্ছে টার্গেটেড ওয়েতে, যে আপনি যদি ধর্মে মুসলিম হন এবং তার মধ্যেও বিশেষভাবে যদি বাঙালি হন, তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। আপনাকে বেনাগরিক করা, আপনাকে অস্তিত্বকে চ্যালেঞ্জ করা, রাতের অন্ধকারে বর্ডারের ওপারে পাঠিয়ে দেওয়া, এবং তারপর আপনাকে কোর্টের দরবারে চক্কর খেতে হবে আত্মীয় স্বজনকে। ঠিক এই ক্ষেত্রেও যেরকম ওড়িশায় আপনারা জানেন অধীর চৌধুরী গেছিলেন বাঙালি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে, খুবই সাধু উদ্যোগ। আপনারা জানেন যে এর পরে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে এদেরকে যদি ফিরিয়ে না নেওয়া হয় তাহলে মামলা করা হবে। দেখুন, ওড়িশা হাইকোর্টে আপনি এসআইআর প্রক্রিয়াটা যদি খুব ভালো করে খেয়াল করেন, তাহলেও বুঝতে পারবেন এই ডিজাইনটা। এই বাংলার এসআইআর যে করা হলো, যারা এটা নিয়ে নানা রকম প্রশ্ন তুলছেন, উত্তরপ্রদেশে বাদ গেছেন, অন্য জায়গায় বাদ গেছেন, আমি এইসব নিয়ে বিস্তারিত কিছু বলতেই চাইছি না। আমি শুধু বলতে চাইছি যে মূল বিষয়টা এমন একটা জায়গায় রয়েছে যে আপনাদের এসআইআর প্রক্রিয়ায় যাদেরকে ডাকা হচ্ছে, আপনি টার্গেটেড ওয়েতে আপনি দেখুন, সাধারণ মানুষকে তো ডাকাই হচ্ছে। তার মধ্যে মোহাম্মদ শামী, তার বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। অমর্ত্য সেন, তার বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। আপনি দেব, তার বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং প্রচুর পরিমাণে মুসলিম এবং সাধারণ মানুষ। এই এসআইআর কে কেন্দ্র করেও এমন একটা বিষয় টার্গেট করা হয়েছে বাঙালিকে। বিহারে কিন্তু আপনাদের প্রথমে 65 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল, পরে সেটা কমে 44 লাখে দাঁড়ায়। কিন্তু এইভাবে ড্রাফট লিস্ট তালিকা তৈরি হওয়ার পরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কখনোই আপনার 1 কোটি 1.25 কোটি লোককে ডাক করানোর কথা বলা হয়। আর কি আশ্চর্য দেখুন, মেন স্ট্রিম মিডিয়া তো বলছেই, আর সেই মিডিয়ার মাথায় বসে থাকা সরকারি চ্যানেল, বেসরকারি চ্যানেল, অন্যান্যরা ফেসবুকে পোস্ট করে বলছে এটা নিয়ে কেন আপত্তি তোলা হচ্ছে। আসলে বাঙালিদের মধ্যে তো মির্জাফরও ছিল, এই মির্জাফরের যাত্রা তো স্বাভাবিকভাবেই থাকবে, তাদের কোনো বাঙালি প্রাইড নেই। আমি বারবার একটা কথা আপনাদের বলতে চাই, আসলে আরএসএস বরাবর ইংরেজদের পক্ষে ছিল। আরএসএস কখনো কোনো স্বাধীনতা আন্দোলন করেনি, এবং আরএসএস এর জাত যে জনসংঘ, তাদেরও সাথেও স্বাধীনতা সংগ্রামের কোনো সম্পর্ক ছিল না, ফলে বিজেপির সাথেও নেই। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার নেতা হলেও এখানে কিছুই করা যায়নি, সেভাবে তো ডেন্ট করতে পারেনি। সুতরাং টার্গেট করো বাঙালিকে, ভোটার তালিকা থেকে বাদ দাও, বাঙালি পরিবারকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে, বা যে বাংলাতে কথা বলে না তাকেও বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তার উপর অত্যাচার করো, এবং পশ্চিমবঙ্গে ভোটের আগে এমন একটা ন্যারেটিভ তৈরি করো যে ন্যারেটিভে মনে হবে যে মুসলিম মানেই শত্রু, ফলে মুসলিম হটাও, মুসলিম হারাও, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এই বিষয়টাকে তুলে ধরো। আচ্ছা, আপনারা বলুন তো,
যত লোক লিঞ্চিংয়ে মারা যাচ্ছেন বা এমনি মারা যাচ্ছে, এই তো মধ্যপ্রদেশে পানীয় জল দূষণে যারা মারা গেলেন তারা সকলে হিন্দু। বিভিন্ন জায়গায় কি হিন্দু খুন হচ্ছে না? হচ্ছে। হিন্দুও খুন হন, ল অ্যান্ড অর্ডার প্রবলেম, মুসলিমও খুন হন। বাংলাদেশে কি আগে হিন্দু কখনো খুন হতো না? হ্যাঁ হতো। যে কজন হয়তো আমি দেখছিলাম গড়পড়তা যে কজন হিন্দু খুন হয়েছেন, মুসলিমও কিন্তু খুন হচ্ছেন বাংলাদেশে নিয়মিত বিভিন্ন রাজনৈতিক দলের। কিন্তু হিন্দু ব্যাপারটা কি তুলে আনা হচ্ছে কেন? আর বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের ভোটের আগে মূল এজেন্ডা ইস্যু করে তুলতে হবে বিজেপিকে, এবং সর্বভারতীয়ভাবে তুলতে হবে। এবং সর্বভারতীয় ক্ষেত্রে যেহেতু এসআইআরটাকে জাস্টিফাই করতে হবে, তার জন্যই এই উমারখালী সার্জিন ইমামদের বেল দেওয়া যাবে না, সেই জাস্টিফাই করার কারণেই জাব্বার এবং তার পরিবারকে সোনালী খাতুনের পর আবার বাংলাদেশে পাঠানো হবে। সেই জিনিসটাকে জাস্টিফাই করার জন্য দিকে দিকে এই আতঙ্কের তৈরি করা হবে বাংলাদেশি ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী, এবং মিডিয়া সেটাকে হাওয়া দিয়ে একটা ন্যারেটিভ ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে। এই পরিস্থিতিটা কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বুঝতে হবে, এবং এই পরিস্থিতির মধ্যেই লুকিয়ে আছে বিজেপির মূল রাজনীতি। কারণ নরেন্দ্র মোদীর আমলে ভারতের অর্থনীতি, ভারতের বিদেশ নীতি দুটোই আটারলি ফেল করেছে। সিএজি রিপোর্টে একের পর এক বিরাট পরিমাণ দুর্নীতি উঠে আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি ধনী দরিদ্রের পার্থক্য বিরাট পরিমাণে ভাবছে। আপনারা ফুলিয়ে ফাঁপিয়ে যাকে বিশ্বগুরু বলেছিলেন তার বেলুন চুপসে গেছে। ডোনাল্ড ট্রাম্প এমন এমন কথা বলছেন যে যুদ্ধ থামানো থেকে শুরু করে রাশিয়ার কাছ থেকে তেল কেনা, যত এটা দিন যাবে তত বিজেপির এই যে একটা ফ্যাসিস্টের, সেটা খসে যেতে শুরু করবে, এবং সেই খসে যাওয়ার সাথে সম্পর্কিত হচ্ছে আপনাদের প্রতিবাদ করার ভাষাটাকে ক্রমেই কেড়ে নেওয়া হবে। উমারখালী জেল যাওয়ার আগে যেটা বলেছিলেন, তার একটা ভিডিও আমি দেখছিলাম, আমাদের ইউটিউব চ্যানেলের নিয়ম অনুযায়ী এখানে আমি আপলোড করতে পারলাম না। তিনি বলছেন আপনাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সত্যিই তো, জেএনইউ এর কটা ছেলে প্রতিবাদ করেছিল, জেএনইউ নোটিশ দিয়ে জানিয়েছে যে এখানে এইভাবে কোনো প্রতিবাদ করা যাবে না। আসলে এই প্রতিবাদ সংগঠিত করাটাই বিজেপির আমলে অপরাধ। আপনারা জানেন যে আদিবাসীদের কিভাবে উৎখাত করে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে কয়লা খনি বন জঙ্গলে দখল দেওয়া হচ্ছে, এবং সেই কাজে প্রতিবাদ করতে গিয়ে একজন মহিলা পুলিশের সাথে স্কাফলিং হয়েছিল এক আদিবাসী যুবককে, তাকে পায়ে হ্যান্ডক্যাপ, হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে কিভাবে রাস্তায় প্রায় উলঙ্গ করে হাঁটানো হয়েছে, কারণ ওই জমি তুলে দেওয়া হচ্ছে আদানিদের হাতে। অর্থাৎ প্রতিবাদ আপনি করতে পারবেন। বিজেপি আমল এটা মূল কথা, এবং তার সাথে টার্গেট করা হবে মুসলিমদের, কারণ ওই ঘৃণার রাজনীতির ওপরেই বিজেপির পুরো ন্যারেটিভটা দাঁড়িয়ে আছে। আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এর পরবর্তীকালে আবার আমরা ফিরে আসব পরের এপিসোডে এসআইআর এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।